এইচএসসি 25 ব্যাচ। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের কালকে ফিজিক্স সেকেন্ড পার্ট পরীক্ষা। তো তোমরা যা পড়ার পড়ে ফেলছো। এখান থেকে এমসিকিউ বলো, সিকিউ বলো পড়ে ফেলছো। আমি দেখাই দিব এখান থেকে তোমাদের কি সিকিউ আসতে পারে বা তোমাদের কোন সূত্রগুলো ইম্পর্টেন্ট। তোমরা যারা আগে কম পড়ছো বা যাদের প্রিপারেশন ভালো না, তাদের জন্যই কিন্তু এই ভিডিও। যারা সারা বছর পড়ে আসছো বা প্রিপারেশন খুব ভালো, তারা চাইলে দেখতে পারো অথবা ভিডিওটি অ্যাভয়েড করতে পারো তোমরা। তো যারা একদমই কম পড়ছো বা যারা পাস করবো কিনা এই চিন্তায় আসো এখনো, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি। তোমরা কি পড়লে পাস করবা বা পরীক্ষায় একটা ভালো নম্বর ক্যারি করতে পারবা, তোমাদের জন্যই এই ভিডিওটি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখলে তোমাদের অনেকটা হেল্প হবে। দেখো এখানে চ্যাপ্টার 10 এর যে সূত্রগুলো আছে, এটা সব থেকে তোমাদের ইজি অধ্যায়। কেন ইজি অধ্যায় বললাম? এখান থেকে যেগুলো লিখতে হয় এগুলো বর্ণনামূলক লিখতে হয়। অনেকে বলবা ভাই বর্ণনামূলক লিখতে তো মার্ক পাওয়া যায় না, মার্ক কম দেবে স্যাররা। আরে ভাই তুমি পাচ্ছই না, সেই জায়গায় বর্ণনামূলক লিখলে কিভাবে মার্ক কম পাবা? তুমি লিখে আসো খাতাটা, লিখলে স্যাররা, তুমি যদি ভালো লিখো তাহলে স্যাররা এমনি মার্ক দিবে ওখানে, এটা বর্ণনামূলক হোক আর ম্যাথ হোক। তো দেখো এখানে অধ্যায় 10-এ তুমি যে সূত্রগুলো মনে রাখবে এগুলো একদমই ইজি সূত্র, একদম ছোট ছোট সূত্র এবং ইজি। দেখো এখানে আর ইকুয়াল ডেল ভি বাই ডেল আই। এখানে আর দ্বারা কি বুঝাবে? আর দ্বারা বুঝাবে গতীয় রোধ। কি বুঝাবে? গতীয় রোধ বুঝাবে। এখন গতীয় রোধ যদি বের করতে বলে, এগুলো গয়ের জন্য সূত্র তোমাদের। তো গতীয় রোধ যদি বের করতে বলে তাহলে কি করবে? ডেল ভি বাই ডেল আই। এখানে ভিটা হলো বিভবের পরিবর্তন এবং ডেল আইটা হলো তোমাদের এখানে তড়িতের পরিবর্তন। তারপর দেখো আই ইকুয়াল আইবি প্লাস আইসি। আই দ্বারা কি বুঝাবে? ইমিটারের প্রবাহ। কি বুঝাবে? ইমিটার। ইমিটারের বাংলা কি হবে? নিঃসারক। নিঃসারক। তারপর দেখো আইবি প্লাস আইসি। আইবি দ্বারা কি বুঝাবে? এখানে বেস বুঝাবে। বেস বলতে ভূমি বুঝাবে এবং সি দ্বারা কালেক্টর বুঝাবে, কালেক্টর বা সংগ্রাহক। এখন দেখো আলফা। আলফা ইকুয়াল কি? এখানে আইসি বাই আইই। এই আলফা দ্বারা বুঝাবে প্রবাহ বিভর্ধক গুণক। কি বুঝাবে? প্রবাহ বিভর্ধক গুণক বুঝাবে। এখানে প্রবাহ বিবর্ধক গুণক বুঝাবে। আর বিটা দ্বারা বুঝাবে এখানে প্রবাহ লাভ। বিটা দ্বারা বুঝাবে প্রবাহ লাভ বুঝাবে। তো আলফা ইকুয়াল আইসি বাই আই এবং বিটা ইকুয়াল যেটা আইসি বাই আই। এখন দেখো এখানে আলফা ও বিটার আরো দুটো সূত্র আছে। বিটা ইকুয়াল আলফা ডিভাইডেড 1 মাইনাস আলফা, আর আলফা ইকুয়াল বিটা ডিভাইডেড 1 বিটা প্লাস 1 হবে এখানে। যদি তোমার কোনো কারণে প্রবাহ বিভর্ধক গুণক এবং প্রবাহ লাভ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো এগুলো পড়লে মোটামুটি তোমার গ নাম্বারগুলো হয়ে যাবে, অর্থাৎ গ যেটা আসবে এখান থেকে 10 অধ্যায় থেকে সেটা কিন্তু হয়ে যাবে। তো এখানে ঘ নাম্বারের জন্য তুমি কি পড়বা, কথা হচ্ছে এটা। ঘ নাম্বারের জন্য তোমাকে এখানে 2 থেকে 3টা টপিকস পড়তে হবে। তার মধ্যে মেইন টপিকস যেটা ট্রানজিস্টর, সুইচ হিসাবে ট্রানজিস্টরের ব্যবহার। কি পড়বা? সুইচ হিসাবে, সুইচ হিসেবে ট্রানজিস্টর। সুইচ হিসেবে ট্রানজিস্টর যেটা আছে তোমাদের বইয়ে, এটা 2-3 বার যদি রিডিং পড়ে নাও তাহলেই কিন্তু তোমরা লিখতে পারবা। আর কি পড়বা এখান থেকে? সুইচ হিসেবে ট্রানজিস্টর পরে এখানে পি টাইপ এবং এন টাইপ। পি টাইপ, পি টাইপ ও এন টাইপ। পি টাইপ ও এন টাইপ, এই এখান থেকে এই দুইটা টপিকস খুব ভালো করে পড়বা। এর সাথে তোমরা আরেকটা টপিকস দেখে রাখতে পারো, সেটা হলো সম্মুখমুখী এবং বিপরীতমুখী বায়াস। সম্মুখ ও বিপরীতমুখী হোক। আর একটা হলো বিরিজ একমুখী করণ। এখন দেখো আমি যে এখানে 4টা টপিকস লিখলাম, এই 4টা টপিকসের মধ্যে তোমরা কোনগুলো ভালো করে পড়বা? তোমরা অবশ্যই সুইচ হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার এটা খুব ভালো করে পড়বা। পারলে এটা মুখস্থ করে নাও, পারলে এটা মুখস্থ করে নাও। আর এখানে যেটা আছে সম্মুখ এবং বিপরীতমুখী বায়াস, এটা আর এটা, তারপর এটা ভালো করে পড়বা তোমরা। তারপর যেটা পড়বা পি টাইপ এবং এন টাইপ, এটা 2-1 বার দেখলেই তোমরা লিখতে পারবা। এখানে শুধু দেখবা এটা ব্রিজ একমুখীকরণের ক্ষেত্রে এখানে তোমরা দেখবা হলো এখানে বিদ্যুৎ প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, জাস্ট এটা যদি 2-1 বার পড়ে নাও তাহলেই কিন্তু লিখতে পারবা। তবে এই টপিকসটা অবশ্যই ভালো করে পড়বা। তো 10 অধ্যায় থেকে যদি এই টপিকসগুলো এবং এই সূত্রগুলো যদি দেখে যাও, তোমরা কিন্তু গ এবং ঘ অনায়াসেই লিখতে পারবা ভালো করে।
দেখো ভাইয়েরা, আমি এবার যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধ্যায় 9। অধ্যায় 9 পরমাণুর মডেল যে অধ্যায়টা আছে এটা তোমাদের কিন্তু ইজি অধ্যায়। এখান থেকে ইজিলি তুমি গ এবং ঘ অ্যান্সার করতে পারবা। এখানে অল্প কয়েকটা সূত্র এবং সূত্রগুলোও ইজি ইজি, তোমরা যদি একটু দেখে যাও তাহলেই কিন্তু মাথায় রাখতে পারবা। এখন দেখো এখানে যেটা আছে n ইকুয়াল তেজস্ক্রিয় ক্ষয়ের ক্ষেত্রে সূত্র n ইকুয়াল n নট, এটা হলো তেজস্ক্রিয় ক্ষয়ের রূপান্তর সূত্র, কিন্তু n ইকুয়াল n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এটা হলো কি, এখানে n নটটা হলো আদি পরমাণুর সংখ্যা, এখানে কি হবে n নটটা আদি পরমাণুর সংখ্যা, শুরুতে কতটুকু ছিল পরমাণু সেটা তোমরা এটা খাতায় নোট করে নিতে পারো। এবং এই এনটা হলো অক্ষত পরমাণুর সংখ্যা, কি অক্ষত, এটা হলো অক্ষত পরমাণুর সংখ্যা, এটা হলো অক্ষত আর এটা হলো আদি। এখন অক্ষত বলতে কি বুঝাবে, অক্ষত বলতে বুঝাবে ভাঙার পর কতটুকু অবশিষ্ট আছে সেটাই কিন্তু এই এন, আর এন নটটা হলো আদি, অর্থাৎ শুরুতে কতটুকু ছিল সেইটা। এখন দেখো এম ইকুয়াল এম নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এখানে এমটা কি, এমটা হচ্ছে অক্ষত পরমাণুর ভর আর এম নটটা হচ্ছে আদি পরমাণুর ভর। এখন কথা হচ্ছে এখান থেকে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই ল্যামডা কি, ল্যামডা হলো অবক্ষয় ধ্রুবক, ভাঙন ধ্রুবক বা তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকও বলতে পারো তোমরা। এখান থেকে কোনো সময় যদি ল্যামডা অথবা টি এর মান বের করতে বলে তাহলে কিভাবে বের করবা সেটাই আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। তো দেখো এখানে এন ইকুয়াল এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এখানে এই সূত্রটা এবার খুব ভালো করে দেখবে, এটা দিয়ে কিন্তু তোমাদের ঘ নাম্বার আসতে পারে এবার। তো দেখো এখানে এন ইকুয়াল এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তো তোমরা এটা সাইড চেঞ্জ করো, এন ইকুয়াল এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। তো এদিকে যদি লন নিয়ে আসো তোমরা তাহলে এই ইটা কি হবে, উঠে যাবে এখানে মাইনাস ল্যামডা টি। এখন তোমাকে ল্যামডা বলুক বা টি বলুক যেটাই বলুক না কেন এখান থেকে কিন্তু মান বের করতে পারবা। এখন দেখো এরপর যে সূত্রগুলো আছে এগুলো একদম ইজি সূত্র, ছোট ছোট সূত্র। তো টি হাফ ইকুয়াল 0.693 ডিভাইডেড ল্যামডা, এখানে টি হাফটা কি, টি হাফ দ্বারা বুঝাবে এখানে অর্ধায়ু বা অর্ধজীবন, অর্ধায়ু বা অর্ধজীবন বুঝাবে এখানে, অর্ধায়ু বা অর্ধজীবন। আর তারপর দেখো এখানে আর ল্যামডা একটু আগেই বলে দিলাম, এখানে অবক্ষয় বা ভাঙন ধ্রুবক বা তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক। তারপর টি টাউ ইকুয়াল দেখো 1/ল্যামডা, এই টাউ দ্বারা কি বুঝাবে, টাউ দ্বারা বুঝাবে এখানে তোমার গড়ায়ু বুঝাবে, কি বুঝাবে গড়ায়ু, এই গড়ায়ু ইকুয়াল লিখতে পারবা 1/ল্যামডা, আর ল্যামডার মানটা কিন্তু এখান থেকে বের করে নিয়ে এখানে বসানো হয়েছে। এরপর তোমাদের এটা থেকে তোমাদের এবার ঘ আসার এইটা এবং এইটা, এই সূত্র থেকে কিন্তু ঘ আসার সম্ভাবনা আছে। তো এটা দেখো ডেল এম ইকুয়াল ভর ত্রুটি এটা, এখন ডেল এম ইকুয়াল জেড এমপি প্লাস এন এম এন মাইনাস এম, এখানে জেড দ্বারা কি বুঝাবে পারমাণবিক সংখ্যাটা বুঝাবে, এমপি দ্বারা বুঝাবে প্রোটনের যে ভরটা দেওয়া থাকবে সেইটা, এন দ্বারা বুঝাবে এখানে নিউট্রন সংখ্যা যেটা দেওয়া থাকবে সেইটা, এবং এম এন দ্বারা বুঝাবে নিউট্রনের ভর, আর এম দ্বারা বুঝাবে নিউক্লিয়াসের ভর বা সামগ্রিক পরমাণুর ভরটা বুঝবে। তো এখানে ভর ত্রুটির ক্ষেত্রে আমি যে সূত্রটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই সূত্র দিয়ে যে ভর ত্রুটি বের করতে হবে এমনটা না, এটা অন্যভাবেও বের করতে পারো, কিভাবে বের করবা সেটাই আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো দেখো এখানে এটা মিশাই দিলাম। তো এই ভর ত্রুটির ক্ষেত্রে কি করবা তোমরা, যদি কোনো বিক্রিয়া দেয়া থাকে, মনে করো এটা একটা বিক্রিয়া দেয়া আছে, এখন এই বিক্রিয়ায়, এটা বিক্রিয়া, এখন বিক্রিয়া কি দেয়া আছে, এ প্লাস বি, তারপরে এখানে সি প্লাস ডি দেয়া আছে মনে করো। তো এখানে তোমরা আগে কি করবা, এই বিক্রিয়ার আগের ভরটা বের করবা, বিক্রিয়ার আগের ভরটা বের করবা এবং বিক্রিয়ার পরের ভরটা, এই বিক্রিয়ার পরের ভর এবং বিক্রিয়ার পরের ভর থেকে আগের ভরটা মাইনাস করে দিলেই তোমাদের কিন্তু এই ভর ত্রুটিটা বের হয়ে যাবে। তারপর দেখো বন্ধন শক্তি, বন্ধন শক্তি বিই ইকুয়াল কি লেখা যাবে, ডেল এম সি স্কোয়ার, ডেল এম সি, এই ডেল এম দ্বারা কি বুঝাবে, ভর ত্রুটি বুঝাবে, আর সি দ্বারা তো আলোর বেগ বুঝাবে। তো দেখো আরেকটা এখানে লিখে দিচ্ছি 1 AMU অ্যাটমিক মাস ইউনিট, এটা ইকুয়াল কি লেখা যাবে 1.66 ইন্টু 10⁻27 কেজি। এটাকে যদি মেগা ভোল্টে নিতে চাও তখন তোমাকে কি করতে হবে, 931 ডিভাইডেড সি স্কোয়ার মেগা ইলেকট্রোভোল্ট লিখতে হবে। এরপর দেখো আমি তোমাদের অধ্যায় 8 অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করে দিচ্ছি। গত যে দুটো অধ্যায় দেখাই দিলাম এবং এইটা, এই তিনটা অধ্যায় কিন্তু তোমাদের ছোট ছোট, এই তিনটা অধ্যায় যদি কেউ ভালো করে পড়ে যাও অনায়াসেই তোমরা গ ঘ থেকে, গ এবং ঘ 7, অর্থাৎ এখান থেকে তিনটা প্রশ্ন থেকে 21 মার্ক কিন্তু পারবা অনায়াসে, এখান থেকে মার্ক কাটবেও না তোমাকে, 21 মার্ক কিন্তু তুমি এখানেই তুলতে পারবা। যারা পাশ করার টেনশনে আছে তাদের জন্যই কিন্তু এটা। তো দেখো অধ্যায় 8-এর ক্ষেত্রে এখানে কাল দীর্ঘায়ন, যেটা কাল দীর্ঘায়ন, ভর বৃদ্ধি এবং দৈর্ঘ্য সংকোচন, এই তিনটা সূত্র মাস্ট বি দেখবা তোমরা ভালো করে, কাল দীর্ঘায়ন, ভর বৃদ্ধি এবং দৈর্ঘ্য সংকোচন। এখন দেখো এখানে যেটা লেখা আছে কাল দীর্ঘায়ন, কাল দীর্ঘায়ন টি ইকুয়াল টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, এই নটগুলা কিন্তু স্থির, বাকি দুটার ক্ষেত্রে নটগুলা স্থির, কিন্তু এখানে টি নট যেটা আছে এটা কিন্তু এখানে গতিশীল সময়, এটা কি সাপেক্ষ হিসাবে গতিশীল সময় এটা, আর এখানে যেটা আছে এটা হলো স্থির সময়, এটা কি হবে, স্থির সময় হবে এটা। আর এই বাকিগুলোর ক্ষেত্রে এটা হবে এখানে স্থির, এটা হবে এখানে স্থির ভর, এটা কি হবে, স্থির ভর হবে, এবং এই এলটা কি হবে, স্থির দৈর্ঘ্য হবে, সাপেক্ষ হিসাবে স্থির দৈর্ঘ্য হবে। আর এখানে
যেটা আছে এম, এটা হলো গতিশীল ভর, আর এই এলটাও কিন্তু গতিশীল দৈর্ঘ্য হবে। তো দেখো এই তিনটা সূত্র খুব ভালো করে তোমরা মুখস্থ করে নিবা। আরেকটা সূত্র লাগবে মুখস্থ করতে, সেটাও বলে দিব। তো দেখো এখানে ই ইকুয়াল এমসি স্কয়ার, বিখ্যাত সূত্র, এটা তোমরা জানো। তো এই এম এর জায়গায় কিন্তু এই এম এর মানটা বসানো যায়, এটাই বসাই দিচ্ছে এখানে, এম নট ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইনটু সি স্কয়ার। এখন দেখো কার্য অপেক্ষকের যে সূত্রটা আছে এবং নিবৃত্তি বিভব, কার্য অপেক্ষক এবং নিবৃত্তি বিভব, এই দুইটা সূত্র খুব ভালো করে করবা। আর সূচন কম্পাঙ্ক এটা প্রায় সময় এমসিকিউতে চলে আসে বা গতেও আসতে পারে। তো ই ইকুয়াল ই ম্যাক্স প্লাস ডাব্লিউ, এটা আর কি কি লেখা যাবে এখানে, এই কার্য অপেক্ষকের সূত্রটা দেখো কি কি লেখা যাবে। এই ই দ্বারা বুঝাবে কি, শক্তি বুঝাবে। কি বুঝাবে? শক্তি। তাহলে শক্তির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এইচ নিউ লিখতে পারি। আর এখানে ইম্যাক্স দ্বারা বুঝাবে গতিশক্তি। গতিশক্তি হলো হাফ এম ভি স্কয়ার। কি লেখা যাবে? হাফ এম ভি স্কয়ার লেখা যাবে এখানে। তারপর দেখো এখানে ডাব্লিউ যেটা আছে, এই ডাব্লিউ দ্বারা বুঝাবে কিন্তু কার্য অপেক্ষক। ডাব্লিউ দ্বারা কি বুঝাবে? কার্য অপেক্ষক। এই ডাব্লিউর পরিবর্তে তুমি এখানে লিখতে পারো, যেহেতু এদিকে নিউ দিছো তাই এখানে লিখতে পারো এইচ নিউ নট। বা তুমি যদি এফ দাও এখানে, এটাকে এভাবেও লিখতে পারো, এইচ এফ ইকুয়াল হাফ এম ভি স্কয়ার প্লাস এইচ এফ নট। বা তুমি এখানে লিখতে পারো, এটাও লিখতে পারো, এইচ এফ ইকুয়াল হাফ, বা এখানে গতিশক্তির মান যদি ডিরেক্ট দেওয়া থাকে তখন তুমি ই ম্যাক্স বসাবা বা ই কে বসাবা, এটা তোমার ইচ্ছা। বা এখানে তুমি লিখতে পারো, এটাও লিখতে পারো তুমি এখানে। তো কার্য অপেক্ষকের ক্ষেত্রে এই একই সূত্র, কিন্তু এতগুলো রূপ আর কি। তোমরা এই রূপগুলো যদি মনে রাখতে না পারো, অন্ততপক্ষে এই দুইটা মাথায় রাখবা কার্য অপেক্ষকের ক্ষেত্রে। তারপর দেখো ডাব্লিউ ইকুয়াল এইচ এফ নট। এই ডাব্লিউ ইকুয়াল কি বুঝাবে? কার্য অপেক্ষক বুঝাবে। এইচ তো জানোই প্লাঙ্কের ধ্রুবক, আমি তোমাদেরকে এমসিকিউতেও কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। আর এই এফ নট দ্বারাই বুঝাবে কিন্তু সূচন কম্পাঙ্ক। এফ নট দ্বারাই কি বুঝাবে? সূচন কম্পাঙ্ক। তারপর দেখো এখানে এই নিবৃত্তি বিভবের ক্ষেত্রে হাফ এম ভি স্কয়ার ইকুয়াল ইভি নট। এখান থেকে তোমাদের মাঝে মাঝে ইলেকট্রনের বেগও কিন্তু বের করতে বলে। কি বের করতে বলে? ইলেকট্রনের বেগ বা নিবৃত্তি বিভব, এটা বোঝাবে ইলেকট্রনের বেগ। এটা কি বোঝাবে? ইলেকট্রনের বেগ বোঝাবে, এবং এই ভি নট দ্বারা বোঝাবে নিবৃত্তি বিভব। তোমরা যদি এই সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করে যাও, তাহলে কিন্তু এখান থেকে গ এবং ঘ অনায়াসেই তোমরা লিখতে পারবা। আর দুই একটা করে বোর্ডের প্রশ্ন অবশ্যই দেখে যাবা। তো এবার আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটা হলো তাপ গতিবিদ্যা, অর্থাৎ তোমাদের অধ্যায় 1, ফিজিক্স সেকেন্ড পেপারের অধ্যায় 1 নম্বর। তো এখান থেকে তোমরা কি কি সূত্র পড়বা, কি কি সিকিউ প্র্যাকটিস করবা, কি ধরনের সিকিউ প্র্যাকটিস করবা, এটা আমি বলে দিচ্ছি। দেখো এখান থেকে ফার্স্টে যে সূত্র দুটো মুখস্থ রাখবা সেটা হলো সমষ্ণ এবং রোধতাপীয় প্রক্রিয়ায় কৃতকাজ। এই দুটো সূত্র খুব ভালো করে মাথায় রাখবা তোমরা। এখান থেকে কিন্তু গ এবং ঘ দুটাই হইতে পারে। তো এটা যেহেতু একটু বড় অধ্যায়, তাই তোমাদের এখানে বেশ কয়েকটা সূত্র পড়তে হবে। বেশ কয়েকটা বলতে তাও যে আহামরি অনেকগুলো সেটা না, অল্প কয়েকটাই পড়বা এখান থেকে। আমি দেখাই দিচ্ছি, দেখো। তো সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। এখন অনেক সময় আয়তন না দিয়ে চাপও দিতে পারে, তখন তোমাকে লিখতে হবে পি ওয়ান বাই পি টু। এখন দেখো এখানে রুদ্রাপী প্রক্রিয়া যে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল এন আর ডিভাইডেড গামা মাইনাস ওয়ান টি ওয়ান মাইনাস টি টু। এখানে এন হলো মোল সংখ্যা এবং আর কিন্তু মোলার গ্যাস ধ্রুবক, আর এর মানটা অবশ্যই মুখস্থ রাখবা তোমরা, 8.314। তো তারপর দেখো এটার ক্ষেত্রেই যদি এখানে চাপ এবং আয়তন দেওয়া থাকে, অর্থাৎ তোমার তাপমাত্রা দেওয়া নাই, দেওয়া আছে চাপ এবং আয়তন, সেই ক্ষেত্রে রুদ্রাপী প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি কিভাবে বের করবা? 1 ডিভাইডেড গামা মাইনাস 1 ইন্টু পি ওয়ান ভি ওয়ান মাইনাস পি টু ভি টু, এই সূত্র অ্যাপ্লাই করে বের করবা। এরপর দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র তোমরা সবাই জানো এটা। তো এখানে ডিকিউ ইকুয়াল ডিইউ প্লাস ডিডাব্লিউ। তোমাদের কিন্তু এমসিকিউ ক্লাস আগেই আপলোড করা হয়ে গিয়েছে। তো এমসিকিউ ক্লাসটি অবশ্যই যারা দেখোনি তারা দেখে নিতে পারো ওখান থেকে, তোমাদের ওখানে অনেকটাই হেল্পফুল হবে। তোমরা যদি ওই এমসিকিউ ক্লাসটি দেখে যাও, ওটা সম্ভবত 1 ঘন্টা 10 মিনিটের মতো, ওই ক্লাসটি যদি ভালো করে দেখে যাও তাহলে কিন্তু তোমরা প্রায় 20+ মার্ক ক্যারি করতে পারবা শুধু এমসিকিউতেই। তো দেখো এখানে তারপর কি ডিডাব্লিউ ইকুয়াল কি লিখতে পারবো? ডিডাব্লিউ ইকুয়াল লিখতে পারবো এখানে পিডিভি। কি লিখতে পারবো? পিডিভি। তো তোমাদের এমসিকিউ এর জন্য আরো দুটো এখানে লাইন লিখে দিচ্ছি, সমচাপ প্রক্রিয়া এবং সম আয়তন প্রক্রিয়া। সমচাপ এবং সম আয়তন, এই সমচাপ প্রক্রিয়া কি হবে? ডাব্লিউ ইকুয়াল পিডিভি হবে, এবং সম আয়তন প্রক্রিয়ায় ডাব্লিউ ইকুয়াল 0 হবে। ডাব্লিউ ইকুয়াল 0, এটা কিন্তু এমসিকিউতে চলে আসে। তারপরে এখানে কয়েকটা সাধারণ সূত্র লিখে দিচ্ছি, তোমাদের যদি প্যারা লাগে তোমরা নাও পড়তে পারো, কিন্তু যারা একটু পড়তে চাও তারা কিন্তু এই কয়েকটা সূত্র অবশ্যই দেখে যাবা। পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়াল পি টু ভি টু গামা। এখন কথা হচ্ছে গামার মানটা কত হবে? এই গামার মানটাও কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, এটা এমসিকিউতেও চলে আসে। তো গামা দেখো এক পারমাণবিকের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? এক পারমাণবিকের ক্ষেত্রে গামা হলো তোমাদের 1.67, আর দ্বি পারমাণবিকের ক্ষেত্রে এখানে গামা হলো 1.41। আর ত্রি পারমাণবিকের ক্ষেত্রে, ত্রি বা বহু পারমাণবিকের ক্ষেত্রে কি হবে, বা পরমাণুর ক্ষেত্রে 1.3
থ্রি। এই তিনটা গামার মান কিন্তু অবশ্যই মুখস্থ রাখবা তোমরা। তো নেক্সট সূত্র, এটা প্রথম সূত্রটা কি, চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। তারপর দেখো তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক, T1 V1 গামা ইকুয়াল T2 V2, সরি T1 V1 গামা মাইনাস ওয়ান ইকুয়াল T2 V2 গামা মাইনাস ওয়ান। তার নেক্সট সূত্র যেটা, সেটা হলো চাপ এবং তাপমাত্রার মধ্যে সূত্র। তো এখানে T1 1 মাইনাস গামা ইকুয়াল T2 P2 1 মাইনাস গামা ডিভাইডেড গামা। এই সূত্রটা কিন্তু ভালো করে দেখবা, এই তিনটা সূত্র একটু দেখে যাওয়ার ট্রাই করবা তোমরা। তো দেখো এই কার্নোট চক্রের প্রত্যাবর্তীর ক্ষেত্রে যে সূত্রটা, সেটা হলো Q1 ডিভাইডেড T1 ইকুয়াল Q2 ডিভাইডেড T2। এটা কিন্তু সিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ, এইটা এবং এই দুটা সূত্র ভালো করে দেখবা। তো এখানে Q1টা কি, Q1 হলো তাপ উৎসের যে তাপ সেটা, T1 ও সেম তাপ উৎসের তাপ, আর Q2টা হলো তাপ গ্রাহকের তাপ, আর এটাও হলো তাপ গ্রাহকের তাপমাত্রা। তো এখানে এটা ইকুয়াল একটা কার্নোট ইঞ্জিনের যে দক্ষতা নির্ণয় আসে বা কর্মদক্ষতা আসে, সেটা কি লিখতে পারবো, এটা ইকুয়াল এখানে W/Q1। তারপর তোমরা জানো এটা তোমাদের মোস্ট পরিচিত সূত্র, এটা 1 মাইনাস Q2 ডিভাইডেড Q1 ইন্টু 100। তো এখান থেকে আরেকটা যেটা সর্বশেষ গুরুত্বপূর্ণ টপিকস, যেটা না পড়লেই নয়, সেটা এবার দেখাই দেবো, সেটা হচ্ছে কি এন্ট্রপি। তো দেখো অধ্যায় 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হলো এন্ট্রপি। এন্ট্রপি কি, এন্ট্রপি, এই এন্ট্রপিটা ভালো করে দেখে যাবা। এন্ট্রপি, তারপর হলো কার্নোট ইঞ্জিন এবং সমস্ত প্রক্রিয়া যে কাজ। এই চারটা টপিকস যদি তোমরা ভালো করে দেখো, তাহলেই কিন্তু এমসিকিউ সরি সিকিউ কমন পাবা এখান থেকে। তো দেখো এন্ট্রপির ক্ষেত্রে এন্ট্রপি ইকুয়াল কি লিখতে পারি, ডিএস ইকুয়াল ডিকিউ/টি। এখানে ডিকিউ হলো গৃহীত বা বর্জিত তাপ, যেটা সেটা হইতে পারে, টি হলো তাপমাত্রা। এখন দেখো অবস্থার পরিবর্তন যখন হবে, অবস্থার পরিবর্তন বলতে বরফ থেকে যখন পানি হবে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, ডিএস ইকুয়াল MLF/টি। এখানে এলএফ এর মানটা অবশ্যই তোমরা মুখস্থ রাখবে। এটা প্রশ্ন অনেক সময় দেয়া থাকে, অনেক সময় দেয়া থাকে না, কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে এটা। এটা হলো বরফ গলনের সুপ্ত তাপ, এটা কি বরফ গলনের সুপ্ত তাপ এটা। তারপর দেখো ডিএস ইকুয়াল MLV ডিভাইডেড টি, এটা পানি থেকে বাষ্প, এটা পানি থেকে কি বাষ্প, এটা হলো বাষ্পীকরণের সুপ্ত তাপ এলভি, এটার মানও অবশ্যই মুখস্থ রাখবা তোমরা। তারপর দেখো তাপমাত্রা যখন পরিবর্তন হবে, তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে ডিএস ইকুয়াল MS লন T2/T1। এখানে এসটা কি পানির আপেক্ষিক তাপ, এটা একক এবং মান সহ মুখস্থ রাখবে, কারণ এককটা প্রায় সময় এমসিকিউতে চলে আসে। এস ইকুয়াল 4200 জুল পার কেজি পার কেলভিন। তোমরা কিন্তু এখান থেকে এই টপিক্সটা ভালো করে দেখবা, ভালো করে দেখবা, কারণ এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা এবার বেশি। দেখো আমি এবার তোমাদের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অধ্যায় 7 ভৌত আলোক বিজ্ঞান। এখান থেকে কোন কোন সূত্র থেকে সিকিউ আসতে পারে সেটা দেখাই দিব। এটা তোমাদের কাছে অনেকের কাছে কঠিন লাগে, কিন্তু এখানে যদি এই সূত্রগুলো ভালো করে মুখস্থ করে ফেলো, তাহলে কিন্তু প্রশ্নের অ্যান্সার করতে তোমাদের অতটা কঠিন লাগবে না। আগে কিন্তু অবশ্যই সিকিউ করার আগে সূত্রগুলো ভালো করে পড়ে ফেলবা। দেখো কোন কোন সূত্র থেকে সিকিউ আসতে পারে সেটা দেখাই দিচ্ছি। তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে সূত্র, সেটা হচ্ছে এইটা, এই ইয়ং এর গুণাঙ্কের সরি ইয়ং এর দ্বিচির পরীক্ষা যেটা আছে, ইয়ং এর দ্বিচির পরীক্ষা, এই দ্বিচির পরীক্ষার ক্ষেত্রে এনতম উজ্জ্বল ডলারের ক্ষেত্রে, এনতম অন্ধকার ডলারের ক্ষেত্রে এবং ডলার ব্যবধান বা দূরত্ব, এই তিনটা সূত্র খুব ভালো করে মুখস্থ করে নিবা, কারণ এখান থেকে সিকিউ আসার সম্ভাবনা সব থেকে বেশি। এখন দেখো এনতম ডলারের ক্ষেত্রে এক্স ইকুয়াল এন ল্যামডা ডি ডিভাইডেড এ। এখানে ডিটা কি, এই ডিটা হলো পর্দার দূরত্ব, আর এখানে এটা হলো চির দুটির মধ্যবর্তী ব্যবধান হবে। তারপরে দেখো এনতম অন্ধকার ডলারের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ল্যামডা ডি বাই টু এ। এইবার দেখো এখানে ডলার ব্যবধান বা দূরত্ব ডেল এক্স ইকুয়াল ল্যামডা ডি ডিভাইডেড এ। এখানে ডি আর এ কি সেটা তো বলেই দিছে, এবং ল্যামডাটা হলো এখানে তরঙ্গ দৈর্ঘ্য। এবার দেখো এই তিনটা সূত্র দেখার পর তোমরা দেখবা এদিকে যে সূত্রগুলো দেওয়া আছে, এখানে দশা পার্থক্য, দশা পার্থক্য এটা মাঝে মাঝে গতে দিয়ে দেয়, অথবা এমসিকিউর জন্যও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা। দশা পার্থক্যের ক্ষেত্রে এখানে ডেল ইকুয়াল টু পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, এই পথ পার্থক্য প্রকাশ করা হয় এক্স বা ডেল এক্স দ্বারা। তারপর দেখো এখানে গঠনমূলক অর্থাৎ ব্যতিচারের ক্ষেত্রে গঠনমূলক যেটা, ব্যতিচার গঠনমূলক বলতে কি বোঝাবে, উজ্জ্বল বোঝাবে ও চরম বোঝাবে, এই দুটো উজ্জ্বল বা চরম বা গঠনমূলক বলা হয়। তো এক্স ইকুয়াল এন ল্যামডা, ধ্বংসাত্মকের ক্ষেত্রে কি লেখা হবে, এক্স ইকুয়াল টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু। এখানে কিন্তু ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যই বোঝাবে। তারপর দেখো গ্রেটিং দ্বারা অপবর্তন, এটা হলো অবম বা অন্ধকারের ক্ষেত্রে সত্যটা কি হবে, ডি সাইন থিটা। এখানে ডিটা কি, ডি দ্বারা বোঝাবে গ্রেটিং ধ্রুবক, ডি দ্বারা কি বোঝাবে, গ্রেটিং ধ্রুবক বোঝাবে। তো ডি সাইন থিটা ইকুয়াল টু এন প্লাস ওয়ান ল্যামডা বাই টু। আর এখানে চরম বা কি এটা উজ্জ্বল বা গঠনমূলক বলতে পারো, ডি সাইন থিটা ইকুয়াল এন ল্যামডা। তারপর এখানে যদি গ্রেটিং ধ্রুবক দেওয়া না থাকে, তখন কি করবা তোমরা, ডি ইকুয়াল ওয়ান বাই এন। এই এন দ্বারা কি বোঝাবে, দাগ সংখ্যা বোঝাবে, দাগ সংখ্যা বোঝাবে, বা ওয়ান বাই এন এর পরিবর্তে তোমরা লিখতে পারো ওয়ান ডিভাইডেড এ প্লাস বি। তোমরা যদি এখান থেকে এই কয়েকটা সূত্রে ভালো করে দেখে যাও, তাহলে কিন্তু সিকিউ এর তোমাদের এই অধ্যায় থেকে যে সিকিউটা থাকবে, গটা অনায়াসেই লিখতে পারবে, এবং ঘ কিন্তু তোমাদের এটা প্র্যাকটিসের উপরেই নির্ভর করে। তো এবার দেখো অধ্যায় 3 অর্থাৎ চলতরিৎ। এই চলতরিৎ অনেক বড় একটা অধ্যায়, বা অনেকে এটা করতে ভয় পাও, অনেকে এটা আবার সহজ মনে করে কিসের জন্য, তারা ক্লাস 10-এ ভালো করে পড়ে আসছো বিদ্যুৎ
অধ্যায়টা। তো এখানে দেখো ওই অধ্যায় 3 এর অনেকগুলো সূত্রের মধ্যে এখানে যে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ সূত্র আমি সেই কয়েকটি লিখে দিয়েছি। তোমরা যদি এগুলোই ভালো করে করো এখান থেকে কিন্তু ইনশাআল্লাহ কমন পাবা। তো দেখো এখানে যেটা আছে কোষের সমবায়, এখন অনেকগুলো সূত্রই লিখে দেইনি, তোমরা বলতে পারো ভাইয়া কেন লিখে দিলেন না। আর এটা হলো অন্য যে সূত্রগুলো আছে এগুলো তোমরা নিজেরাই পাবা, যেমন সমতল সমবায়ের ক্ষেত্রে রোধের মান কি নির্ণয় করতে হবে, শ্রেণীর ক্ষেত্রে রোধের মান, এগুলো নিজেরাই পারবা তোমরা, এই জন্য আর ওটা লিখে দেয়নি। দেখো কোষের সমবায়ের ক্ষেত্রে শ্রেণীর সমবায় যখন থাকবে তখন যদি অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে, কি দেওয়া থাকে, অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে, এই আর দ্বারা বুঝাবে অভ্যন্তরীণ রোধ, স্মল আর দ্বারা বুঝাবে অভ্যন্তরীণ রোধ বুঝাবে। যদি অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আইএস ইকুয়াল এন ই ডিভাইডেড আর প্লাস এন আর, এখানে এন বলতে যে কয়টা সংখ্যা থাকবে এখানে সেই সংখ্যাটাই বসাইতে হবে ওখানে। যদি এখানে মনে করো এরকম থাকে কোষটা, এরকম থাকে, তখন এখানে কয়টা আছে, 3টা, তাহলে এই 3টাই বসাইতে হবে, অর্থাৎ এখানে কোষ কয়টা, 3টা, এই এন এর মান হবে 3 এখানে। তারপর দেখো সমতল সমবায়ের ক্ষেত্রে আইপি ইকুয়াল কি লেখা যাবে, এন ই ডিভাইডেড এন আর ডিভাইডেড আর, সরি একটু মিস্টেক হয়েছে। দেখো এবার দেখো সমতল সমবায়ের ক্ষেত্রে আইপি ইকুয়াল এন ই ডিভাইডেড এন আর প্লাস আর, এই আরটা কি, এই আরটাও কিন্তু অভ্যন্তরীণ রোধই বুঝাবে। তারপর দেখো মিশ্র সমবায়, এই মিশ্র সমবায়ের ক্ষেত্রে সূত্রটা কিন্তু একটু ভেজাল করে তোমাদের, এখানে এম এন ই ডিভাইডেড এম আর প্লাস এন আর, এই এমটা কি বুঝাবে, এম বুঝাবে সারির সংখ্যা, এম কি বুঝাবে, সারির সংখ্যা, কয়টা সারি আছে সেই সারির সংখ্যাটা বুঝাবে এম, আর এন বুঝাবে এই যে সংখ্যা বললাম এখানে সেটা, আর ই তো বুঝাবে তড়িৎচালক বল, সেটা জানোই তোমরা, আর রোধ, আর স্মল আর হলো অভ্যন্তরীণ রোধ। তারপর এই দুটো সূত্র একটু মাথায় রাখবা, এই দুটো সূত্র মাঝে মাঝে তোমাদের এমসিকিউ বলো বা এমনি মাঝে মাঝে গ নাম্বারে হুটহাট চলে আসে। এবার দেখো হুইটস্টোন ব্রিজ, এই হুইটস্টোন ব্রিজ থেকে আমরা যেটা পড়বো সূত্রটা পি বাই কিউ ইকুয়াল আর বাই এস। এখানে অনেক সময় তৃতীয় বা চতুর্থ রোধটি দেয়া থাকে না, বা দেয়া থাকে বলে এখানে কত মানের রোধ বসাইলে কোষটি সমান্তরাল হবে এরকম বলে দেয়, বা এখানে কত মানের রোধ যুক্ত করতে হবে, এই জন্য এই সূত্রটা ভালো করে পড়বা। আর এটার সাথে তোমাদের কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে এই কার্শব বা কির্শব যেটাই বলো না কেন তোমরা, এটার প্রথম এবং দ্বিতীয় সূত্রটা খুব ভালো করে মুখস্থ করবা, প্রথম এবং দ্বিতীয় সূত্রটা খুব ভালো করে মুখস্থ করে নিবা। তারপর দেখো এটা অতটা ইম্পর্টেন্ট না, তাও লিখে দিচ্ছে, এটা হুটহাট চলে আসে, গ্যালভানোমিটার ও শান্ট, গ্যালভানোমিটার ও শান্ট, যখন এখানে গ্যালভানোমিটারের তড়িৎ প্রবাহ বের করতে বলবে তখন আইজি ইকুয়াল এস ডিভাইডেড জি প্লাস এস ইন্টু আই, এই আই কিন্তু সমগ্র যে সার্কিটটা দেওয়া থাকবে ওই সার্কিটের তড়িৎ প্রবাহ বুঝাবে। যখন তোমাদের শান্টের তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলবে তখন আইএস ইকুয়াল জি ডিভাইডেড জি প্লাস এস ইন্টু আই। এখন অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, এই অ্যামিটারের পাল্লা বৃদ্ধি কিন্তু হুটহাট দেয়, এই জন্য প্রশ্ন অনেক সময় কঠিন হয়ে যায়, তোমরা ভাবো জাস্ট সূত্রটা যদি মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু ইজিলি ক নাম্বার তোমরা করতে পারবা এটা দিয়ে। তো এস ইকুয়াল আর ডিভাইডেড এন মাইনাস ওয়ান, এখানে এস দ্বারা কি বুঝাবে, শান্টের যে পাল্লা থাকবে সেইটা, অর্থাৎ এখানে শান্টের রোধটা বুঝাবে এস দ্বারা, আর দ্বারা অভ্যন্তরীণ রোধ বুঝাবে, আর এন দ্বারা কি বুঝাবে, এখানে এন দ্বারা বুঝাবে যতটুকু প্রবাহ মাপতে হবে সেটা, এন দ্বারা বুঝাবে যতটুকু প্রবাহ তোমাকে মাপতে বলবে সেইটা। তো আমি এখানে তোমাদের স্থির তড়িৎ ব্যতীত 6টা অধ্যায়ের কিন্তু এখানে সূত্র আলোচনা করে দিয়েছি, জাস্ট যেগুলো খুব ইম্পর্টেন্ট, না পড়লেই নয়। তোমরা যদি এই অল্প কয়েকটা সূত্র ভালো করে দেখে যাও পরীক্ষা হলে, তাও কিন্তু তোমরা 5টা প্রশ্নের গ ইজিলি কমন পাবা, 5টা প্রশ্নেরই গ ইজিলি কমন পাবা এখান থেকে। আবার ঘ নাম্বারও কিন্তু 2 থেকে 3টা হয়ে যাবে। আর ক নাম্বারগুলো তোমরা যদি ভালো করে পড়ে নাও, বোর্ডে যেগুলো আসছে বিগত সালের বোর্ড প্রশ্নগুলো যদি ক এবং খ এর জন্য ভালো করে পড়ে নাও এবং সূত্রগুলো দেখার পর এগুলো সবগুলো অধ্যায় থেকে 4 থেকে 5টা বা 6টা যদি সিকিউ তোমরা খাতায় প্র্যাকটিস করো, খাতায় যদি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের এই সিকিউয়ের যে 50 মার্কস আছে এই 50 মার্কস থেকে তোমরা কিন্তু ভালো একটা মার্কস ক্যারি করতে পারবা। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দাও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো।